শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা যেন কমছেই না। ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে শুধু গোলাবারুদ নয়, চলছে তথ্যের যুদ্ধ, যেখানে সত্য নির্ধারণ করাই হয়ে উঠেছে একটি চ্যালেঞ্জ। দুপক্ষের সংঘাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। গতকালও একে অপরের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। একাধিক বিস্ফোরণের ঘটনাও ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভারত। এদিকে পাকিস্তানের দাবি, ভারতের পাঠানো 77টি ড্রোন ভূপাতিত করা হয়েছে গত দুদিনে। এছাড়া ভারতের জম্মু কাশ্মীর সহ আরও বেশ কিছু স্থানে নতুন করে শোনা গেছে বিস্ফোরণের শব্দ, দেখা গেছে ড্রোন। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন শহরের বাসিন্দারা এবং ভারত দাবি করছে যে ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তান। এ নিয়ে আমাদের সবশেষ একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতেই দেখে আসতে চাই। সন্ধ্যা নামতেই জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের আকাশে দেখা গেছে বেশ কিছু ড্রোন। জম্মু, সাম্বা, পাঠানকোট, পোখরান, জয়সালমের ও ফিরোজপুর এলাকার কিছু জায়গায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এরপর সাইরেন বাজলে অন্ধকারে ডুবে যায় জম্মু শহর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের পোস্টে এসব তথ্য দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দেশটির বিভিন্ন ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান। অভিযোগ করেন, হামলার দায় অস্বীকার করে মিথ্যাচার করছে পাকিস্তান। Denial of these attacks that Pakistan carried out by the Pakistani state machinery is yet another example of their duplicity and the new depths that they are plumbing in their quest for disinformation. Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. ঘোষণা দিয়ে হামলা না চালালেও ভারত পাকিস্তান বর্তমানে জড়িয়েছে অঘোষিত যুদ্ধে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে দুপক্ষই, তবে সত্যতা নিয়ে আছে ধোঁয়াশা। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পর শুক্রবার সকালে ফের ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি ভারতের সেনাবাহিনীর। ভারতের পশ্চিম সীমান্তে চালানো হয় এই হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ড্রোন হামলার প্রতিহতের দাবি তাদের। তবে সীমান্তে এমন হামলার বিষয় অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদ আঘাত করলে তা লুকিয়ে করবে না বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এদিকে দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতা করছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সেখানে এই বিশৃঙ্খলার জন্য ভারতকেই দায়ী করেছেন তিনি। এই সংঘাতের আসলে শেষ কোথায়? সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়াতে কীরকম অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রভাব পড়তে পারে, এ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আর তাই আজকের বিষয় নির্ধারণ করেছি যুদ্ধ না কূটনীতি, সমাধানের পথ কি। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন দুজন এবং স্টুডিওতে রয়েছেন অধ্যাপক শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনলাইনে রয়েছেন অধ্যাপক NUML বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ থেকে মোহাম্মদ শফির সিদ্দিকী, রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ্র। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। আমরা শুরুতেই মোহাম্মদ শফির সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি শুনছিলেন, যেখানে মঙ্গলবারের হামলায় ভারত বলছে যে কোনো সামরিক স্থাপনায় নয়, বরং সন্ত্রাসীদের আস্তানায় হামলা করা হয়েছে। আবার পাকিস্তান বলছে, অর্থাৎ আপনি যেখানে রয়েছেন সেখান থেকে বলা হচ্ছে একটি স্বাস্থ্যকেন্দ্র সহ বেসামরিক নিরপরাধ মানুষের উপর হামলা করছে ভারত। আপনার মন্তব্যটা শুরুতে জেনে আসবো। আপনি যে ভূমিকাটা রেখেছিলেন সেটাতে বলেছিলেন যে কূটনীতি বা সামরিক সংঘর্ষ, কূটনীতি এবং কথাবার্তার মাধ্যমে সমাধান খুঁজে বের করাই মনুষ্যত্ব, ওর মধ্যেই আছে মনুষ্যত্ব এবং সেই পথেই বাছাই করা উচিত। এখন যখন যুদ্ধ চলছে বা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, তখনও আমি ভাবি বা আমাদের দেশ ভাবছে যে কূটনীতির মধ্যেই মাধ্যমেই
যেন সমাধান খুঁজে বের করা হয়। পাকিস্তান এই ঘটনার পর এই পহেলগাম হামলার বা যে ঘটনাটা ঘটেছে সন্ত্রাসবাদীদের কাছ থেকে, সেটা নিরপেক্ষ একটা তদন্ত করার আহ্বান জানিয়েছিল, ভারতের প্রতিও নিবেদন করেছিল এবং আন্তর্জাতিক সমাজকেও, এবং বিভিন্ন দেশ সেটাকে সমর্থন জানিয়েছে, স্বাগতম জানিয়েছে যে এটাই ভালো পথ। কিন্তু দুর্ভাগ্যবশত ভারত সেটা মানে নাই। সেই কারণেই দুর্ভাগ্যবশত এই ঘটনাটা যে আজকে ঘটছে দুদিন ধরে, সেটা এড়ানো যেত, কিন্তু ভারত সেটা মানে নাই, আক্রমণ চালিয়েছে পাকিস্তানের উপর। পাকিস্তানের বিভিন্ন মসজিদ এবং সাধারণ লোকজনদের উপর যে হামলা চালিয়েছে তার মূলত সেই কারণে 30 কিংবা 40-এর মতো নির্দোষ লোক, ছেলে মেয়ে, মহিলা, ছোট ছেলে, ওরা শহীদ হয়েছে। তো যে ঘটনাগুলি যেভাবে ঘটছে সেটা ঘটা উচিত ছিল না। কূটনীতি বা কথাবার্তা বা আলোচনার মাধ্যমে সেটা সম্ভব হতো এই যুদ্ধটা এড়ানো। এখনো সময় আছে যে সবাই বসে, কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা এই যে দক্ষিণাঞ্চলের যে আমরা থাকি যেখানে, সেখানে অনেকগুলো ফোরাম আছে, সার্ক নামে একটা ফোরাম আছে। তো সেটা ভালো হতো যে সার্ক কিংবা অন্য কোনো ফোরামের মাধ্যমে কথাবার্তা বলে এর সমাধান করা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এখনো যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা অনেক টেনশন ক্রিয়েট করছে এবং অশান্তি ক্রিয়েট করছে। সাধারণ যে জনগণ তারাই কষ্ট ভোগ করে। রাজনীতিক যে সমস্যাগুলি আসে তার সমাধান আলোচনার মাধ্যমে করা উচিত। কিন্তু ভারতের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে সন্ত্রাসীদের আস্তানায় আসলে তারা হামলা করেছেন, এই বিষয়টা একটু জবাব যদি দেন। না, সন্ত্রাসবাদীরা কোনো এক জায়গায় থাকে না, তারা সবসময় স্থান বদল করে, কোনো এক জায়গায় থেকে ইনভাইট করে না, আবেদন জানায় যায় এসো আমাকে মারো। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট অনেক বছর ধরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিজেই যুদ্ধ করছে। তাদেরকে শেষ করার জন্য, তাদের যে এক্সিস্টেন্স সেটাকে শেষ করার জন্য পাকিস্তান নিজেই অনেক ক্ষয়ক্ষতি বরদাস্ত করতেছে অনেক বছর ধরে। সেটা বিশ্ব জানে, এমনকি ভারতও জানে। তো কিন্তু দুর্ভাগ্যবশত এখন যেখানে আক্রমণ চালানো হয়েছে মসজিদে, লাহোরের কাছে মুরিদকে বা অন্য জায়গায় প্রায় 7-8টা মসজিদ শহীদ হয়েছে। ওর মধ্যে যে বেগুনার লোক ছিল, জনসাধারণ ছিল, ছেলে মেয়ে, এবং ওই আজাদ কাশ্মীরের মধ্যেও সেখানে অনেক নিরহ পুরুষ, মহিলা এবং ছোট ছেলেদের শহীদ প্রাণ হারিয়েছেন। কিন্তু যে মসজিদগুলোতে সেখানে সন্ত্রাসবাদীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওখানে আন্তর্জাতিক এবং বিদেশি যারা আছে, এখানে রাষ্ট্রদূতরা, ওরাও পরিবেক্ষণ গিয়েছিলেন ওখানে অন স্পট। দে কুডন্ট ফাইন্ড এনি সন্ত্রাসবাদী। এই দাবিটা টোটালি ভুল, টোটালি মিথ্যে। তো আমার কথা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের জন্য ভারত আর পাকিস্তান দুটো উভয় দেশ মিলিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চালানো উচিত। যুদ্ধ দেশের উপরে নয়, জনসাধারণের উপরে নয়। যুদ্ধের মূল যে কারণ ভারতে সন্ত্রাসবাদী চলছে, ভারতকে আন্তর্জাতিক সমাজও দোষারোপ করছে যে ওরা কানাডা, আমেরিকা, ওখানে গিয়ে শিখ সম্প্রদায়ের লিডারদেরকে হত্যা করছে। সেটা তো ইট ইজ আ ফ্যাক্ট, প্রুভেন ফ্যাক্ট। কানাডা হ্যাজ টেকেন মেনি অ্যাকশনস।
আমেরিকাও সেটা বলছে। তো সন্ত্রাসবাদী উভয় দেশেই আছে। ওকে, জি প্রফেসর সিদ্দিকী, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এই উত্তরটা আপাতত নিচ্ছি, পরবর্তীতে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, আপনার সাথে আবার আলোচনা করব আমরা। প্রফেসর চন্দ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই প্রফেসর সিদ্দিকীর কথাগুলো শুনছিলেন। তিনি বলছিলেন যে মীমাংসা হওয়াটা হচ্ছে মনুষ্যত্বের বড় পরিচয়, যেটা পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল যে এই ঘটনায় যৌথ এবং আন্তর্জাতিক তদন্ত হোক, যেন প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করা যায়। কিন্তু ভারত সেই প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলো এটি একটু জানতে চাই। পাশাপাশি সন্ত্রাসীদের কথা অভিযোগ করা হচ্ছে যে সন্ত্রাসীদের আস্তানায় আসলে ভারত হামলা করেছে, সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা করা হয়েছে। সেক্ষেত্রে সন্ত্রাসীদের আস্তানা বলতে কি মসজিদকে বোঝানো হচ্ছে কিনা বলবেন? ওসামা বিন লাদেনকে কোথায় পাওয়া গেছিল সেটা সারা বিশ্ব জানে। আমি স্যারের এই কথাগুলোর উত্তর দেওয়ার জন্য আমি একটু পেছনে চলে যাব, একটু ইতিহাসে। এবং ভারত যে সবসময় শান্তি চেয়েছে এবং পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে, সেটা বলতে গিয়ে আমি একটু পুরনো কথা বলবো। আপনাদের সকলে মনে আছে 1999 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাসে করে পাকিস্তানে গেছিলেন এবং যাতে সম্পর্কের একটা উন্নতি হয়। ওই বছরই মে 1999-এ পাকিস্তান কার্গিল অ্যাটাক করে। 2003-এ ইন্ডিয়া পাকিস্তানের সাথে এগ্রি করেছিল যে তারা একটা সিজফায়ার, লং টার্ম সিজফায়ার হবে। এবং 2006-এ তখন প্রাইম মিনিস্টার মনমোহন সিং, আমরা দু দেশের সম্পর্ক উন্নয়ন করার জন্য একটা বাস সার্ভিস দু দেশের মধ্যে চালু করা হয় এবং একটা ভারতের পক্ষ থেকে একটা লং টার্ম একটা ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপের একটা প্রস্তাব দেওয়া হয়। 2008-এই কিন্তু আমরা দেখলাম 26/11-র সেই মুম্বাই অ্যাটাক হলো, টেরিবল মুম্বাই অ্যাটাক, যেটা আমরা সকলেই জানি। 2014 সালে আপনি জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে ওনার যে ফার্স্ট সোয়ারিং ইন সেরেমনি ছিল মোদিজির, সেটাতে নওয়াজ শরীফকে নিমন্ত্রণ জানান এবং নওয়াজ শরীফ সেই অনুষ্ঠানে উনি যোগ দেন। এবং 2015-তে একেবারে আমরা কেউ বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। প্রাইম মিনিস্টার অন্য একটা দেশে গেছিলেন, আসার সময় 25শে ডিসেম্বর নওয়াজ শরীফের বার্থডে, উনি হি মেড আ সারপ্রাইজ ল্যান্ডিং ইন লাহোর এবং লাহোরে গিয়ে নওয়াজ শরীফের বাড়িতে চলে যান উনি এবং সেখানে নওয়াজ শরীফের সাথে জন্মদিন কাটান এবং নওয়াজ শরীফের মায়ের জন্য বিশেষ উপহার নিয়ে যান। ভারতের এই তারপরেই আমরা দেখতে পাচ্ছি 2015 সালে এই ঘটনার কিছুদিন বাদেই আমরা দেখতে পাচ্ছি উড়িতে পাকিস্তানের সেই টেরিবল অ্যাটাক হয় এবং 2019-এ আমরা আবার দেখছি পুলওয়ামা অ্যাটাক হচ্ছে। আস্তে আস্তে এই সমস্যাগুলো যাতে সমাধান হয় সেদিকে একটা চেষ্টা ভারতের বরাবরই ছিল। কিন্তু 2025, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, কাশ্মীর রিভাইভ করছিল, জম্মু অ্যান্ড কাশ্মীর রিভাইভ করছিল। 2023 সালে জম্মু অ্যান্ড কাশ্মীরে 1 কোটি টুরিস্ট ভিজিট করে এবং 2024 সালে সেই সংখ্যাটা বেড়ে ডাবল হয়, 2 কোটি টুরিস্ট সিজনে জম্মু অ্যান্ড কাশ্মীর ভিজিট করে। আর ঠিক সেই সময়ই এই 2025-এর শুরুতে টুরিস্ট সিজনটা জাস্ট স্টার্ট হয়েছিল, তখনই এই পুলওয়ামা অ্যাটাক হলো। 26 জন মারা গেলেন, তার মধ্যে 25 জন ইন্ডিয়ান এবং 1 জন নেপালি। পাকিস্তানের সাথে আর কথা বলার বিশেষ জায়গা নেই। একটা ইন্ডিয়াতে একটা মুড তৈরি হয়েছে এবং এই মুডটা এবার হচ্ছে that it's time to retaliate because we have tried to talk to them many times, we have given them enough chance, আর বোধহয় চান্স দেওয়ার সুযোগ নেই। কিন্তু যেই প্রশ্ন, জি আমি যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম যে এইটার বিষয়ে যে আলোচনা করে নরেন্দ্র মোদী, আপনাদের যিনি প্রধানমন্ত্রী তিনি বলছিলেন যে এই বিষয়টা আলোচনা করে প্রকৃত অপরাধীকে যে দেশের পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে এনে বিচারের মুখোমুখি করা হবে, এটি বলা হচ্ছিল। তো এরপরে আগ্রহ কেন দেখানো হলো না? না, যখন পাকিস্তান ডিরেক্টলি পুরো জিনিসটাকে একদম ডিনাই করছে, তখন কার সাথে কথা বলবে?
পাকিস্তান তো এই পুরো জিনিসটাকে একদম ডিনাই করছে, দ্যাট দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। বিষয়টা তো একেবারেই তাই নয়। আমরা এই ধরনের কর্মকাণ্ড, আমি যে হিস্ট্রিটা বললাম বারবার হয়েছে। আজমল কাসাব কোথাকার ছিলেন? এই যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, হি ওয়াজ আ পাকিস্তানি সিটিজেন। এবং পাকিস্তানের সেই সময়ের সবচেয়ে সাথী ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও কিন্তু পাকিস্তানের সাথে কথা বলেনি যখন তোমার নিউ ইয়র্কে এবং যে অ্যাটাক হলো, পাকিস্তানের ডিরেক্ট অ্যাটাক করে যে এই পুরো জিনিসটা মাস্টারমাইন্ড ছিল তাকে হত্যা করেছিল। কথা বলার জায়গা আর নেই। আমরা বারবার কথা বলতে চেয়েছি, ভালো সম্পর্ক গড়ে তুলতে চেয়েছি, কিন্তু উই হ্যাভ বিন ব্যাকস্ট্যাব এভরি টাইম। অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও আসব। আমরা আমাদের সাথে রয়েছেন অধ্যাপক শাহাব ইনাম খান। আপনি দুজনের কথাই শুনছিলেন এবং শেষে যে বিষয়টি এসছে, প্রফেসর চন্দ বলছিলেন যে আসলে আলোচনার সুযোগ একেবারেই এখন আর নেই। আপনিও কি একই রকম মনে করেন? ধন্যবাদ। আমি দুজনের কথাই শুনছিলাম, মানে যেটা প্রফেসর চন্দ বললেন, এবং সেই জায়গাতে আসলে ডিনাই করার জায়গা খুব কমই আছে। কারণ একটা বিষয় আপনাকে দেখতে হবে যে এইবারের যে অ্যাটাকটা হয়েছে, অ্যাটাকের বিষয়টাতে আমরা পরে আসছি, এটাতে কি ভায়োলেশন হলো বা কি ধরনের সেপারেট ইস্যুতে আসছি। বাট ফার্স্ট ইস্যুটাই যদি আপনি দেখেন যে জায়গাগুলিতে চুজ করা হয়েছে, অর্থাৎ ভারত যে জায়গাগুলিকে চুজ করেছে, এবং প্রত্যেকটা একটু ডিফারেন্ট আগের চেয়ে। কারণ এখানে দেখেন লস্করে তাইবা বা জয়শে মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিন যারাই বলেন না কেন, এই লস্করে তাইবার হেডকোয়ার্টার কিন্তু ভাওয়ালপুরে, রাইট? 100 কিলোমিটার ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের মধ্যে। তারপরে এদের মুজাফফরাবাদে আছে, এছাড়া হিজবুত মুজাহিদিন এদের তো আছেই। সুতরাং এই জায়গাগুলি খুব টার্গেটেড সিলেকশন ছিল। এবং এইটার রেজাল্টটা কি? মাসুদ আজহার, জয়শে মোহাম্মদ, উনি নিজেই বলেছেন যে তার পরিবারের অনেক সদস্যই এটাতে নিহত হয়েছেন। তার মানে যদি আমি এই দিক থেকেও চিন্তা করি, খুব পিওর স্ট্র্যাটেজিক দিক থেকেও চিন্তা করি, সেইখানে কিন্তু এই অ্যাটাকগুলির একটা মেরিট আছে। মেরিটটা আমি বলতে চাচ্ছি যে আপনি যদি মাসুদ আজহার বলেও থাকেন, হয়তো এটা ভবিষ্যতে ইনভেস্টিগেশনে ইতিহাসে অনেক কিছুই বেরিয়ে আসবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারতকে খুব বেশি চাপ দেওয়ার জায়গাটা এই জায়গাতে নেই। মুশকিলটা হচ্ছে যে যেভাবে ভারত রিট্যালিয়েশন করেছে এবং পাকিস্তান সেটাকে যেভাবে রিপ্লাই দিয়েছে, এই দুই জায়গাতে আসলে সকলের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে। এখন যেটা প্রফেসর চন্দ বলছেন যে ডায়ালগের জায়গা নাই, সেটা সেন্টিমেন্টালি যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি। কারণ এই যে বছরের পর বছর এগুলি যে চলছে, সেই জায়গাতে একটা হতাশা তৈরি হতে পারে, কূটনৈতিক হতাশা তৈরি হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে যদি গ্লোবাল কমিউনিটি কনসার্নগুলি দেখেন, যে প্রত্যেকেই কিন্তু বলছে ম্যাক্সিমাম রিস্ট্রেইন্টের কথা, ইসরায়েল বাদে প্রত্যেকেই বলছে ম্যাক্সিমাম রিস্ট্রেইন্টের কথা। প্রত্যেকেই বলছে যে এই জায়গাতে একটা মানে স্টেবিলিটি আসাটা খুবই জরুরি, এবং এটা যাতে ডিএসকেলেট করা হয়। কারণ ভারতের যেটা প্রাইমারি অবজেক্টিভ, সেটা ভারত পূরণ করেছে, এবং পাকিস্তান তার ক্যাপাবিলিটিতে যেটা প্রাইমারি অবজেক্টিভ, সেটাও সে পূরণ করেছে। এখন মুশকিলটা হচ্ছে যে এই পূরণের পরে আপনি আরও কতটুকু আগাবেন। এখন এখানে যেটা প্রফেসর সিদ্দিকী বললেন, সেখানেও আমি মনে করি ছোট্ট একটা মেরিটের জায়গা আছে। মেরিটের জায়গাটা হলো যে আপনি যখন এই ধরনের সিচুয়েশনে আপনি কি যখন এটাকে প্রলং করবেন, এটা কারোর জন্যই মঙ্গল হবে না। এটার মূল কারণটা আমি একটু বলে দিই শর্ট করে, যেটা প্রফেসর চন্দ বলেছেন, যে আপনি দেখেন এই 98-99-এ যে কনফ্লিক্টগুলি হলো, সেগুলির কস্ট ইজ এক্সট্রাঅর্ডিনারি হাই। পাকিস্তানের জন্য তো বটেই। পাকিস্তানের জন্য আপনি যখন দেখলেন যে 1919 কার্গিল ওয়ারের পরে ডিরেক্টলি 1.1% অফ জিডিপি ডিক্লাইন করে গেছে, মানে জাস্ট ইমিডিয়েট এফেক্ট। তারপরে তো লং টার্ম এফেক্ট আছে। এবং ভারতের হিস্টোরিক্যাল ডেটাগুলি যদি আপনি নেন, তাহলে এই ধরনের কনফ্রন্টেশন যদি শর্ট টার্ম কনফ্রন্টেশন হয়, তাহলেও ভারতকে 1160 কোটি থেকে 5000 কোটি রুপি প্রতিদিন খরচা করতে হবে। আবার যদি আপনি এটাকে প্রলংডে যান, তাহলে তো ক্যাটাস্ট্রফিক ইকোনমিক ইম্প্যাক্ট। সো দুই সাইডেরই এটা ম্যাসিভ লস, এবং এই লসগুলি কিন্তু আলটিমেটলি বাংলাদেশ, নেপাল, ভুটান এই দেশগুলির উপরেও এসে পড়বে, কারণ এদের একটা বড় বাণিজ্যিক সম্পর্ক আছে। এই বাণিজ্যিক সম্পর্কগুলির জায়গায় একটা টানাপোড়েন। তাহলে এখানে কি করা উচিত? আমার কাছে মনে হয় যে ইট ইজ হাই টাইম যে মিসট্রাস্ট
মিসপারসেপশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন আমরা এখন প্রত্যেকেই জর্জরিত। মানে বাংলাদেশ থেকে আপনি যদি দেখেন, আজকেও তো বাংলাদেশের 4টা টেলিভিশন চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে এই ধরনের ইনিশিয়েটিভসগুলি কিন্তু কাউকেই কোনো রকমের স্বস্তি দিচ্ছে না। হয়তো ভারতের কোনো একটা বিষয়কে যদি আপনি ব্যাখ্যা করেন, পজিটিভলিও ব্যাখ্যা করেন, তাহলে আপনাকে নিশ্চিতভাবে ধরে নেওয়া হবে যে আপনি মানে অ্যান্টি পাকিস্তানি। আবার পাকিস্তানের যদি ফ্যাকচুয়াল বিষয়গুলিকে আপনি ধরে নেন, তাহলে দেখবেন যে আপনি হয়ে গেছেন যে ভারত বিদ্বেষী। সুতরাং আমার কাছে মনে হয় যে এই ইনটলারেন্সগুলিও কিন্তু এখন আমরা মিডিয়া বলেন বা সোসাইটাল লেভেলেও কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি। ফেসবুকে তো কনস্ট্যান্টলি দেখি, এবং বাংলাদেশ যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের যে সবচেয়ে বড় ভিকটিম, এটা তো আপনি আমি ছাড়া এটা খুব ভালো করে আর কি বুঝবে। সুতরাং এই যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এখন পাকিস্তান কটা যুদ্ধ বিমান ফেললো আর ভারত কটা মানুষ মারলো, এই ধরনের ডিসকাশন আসলে গ্লোবাল ইকোনমিতে কেউ একসেপ্ট করবে না একটা পর্যায়ে গিয়ে। যেটা ডক্টর চন্দ্র একটা পারফেক্ট কথা বলেছেন, যে দেখেন এই যে আজকে যারা বন্ধু, কালকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেটা 1998-এর কথা যেটা ডক্টর চান্দা বললেন, যে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, আজকে দেখেন সম্পর্কের গতি প্রকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একই ঘটনা, যে আজকে হয়তো চীন কারো বন্ধু, হয়তো ভবিষ্যতে আবার পরিবর্তন হয়ে যাবে। আজকে বাংলাদেশ কারো বন্ধু, ভবিষ্যতে আবার পরিবর্তন হয়ে যাবে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং সবকিছু মিলিয়ে এই জায়গাতে আমি মনে করি যেটা, যে মানে সেন্টিমেন্টাল বা হিস্টোরিক্যাল অ্যানালিসিসগুলি ডেফিনেটলি এন্ডোর্স করে যে ভারতের একটা বড় সিকিউরিটি কনসার্ন। পাকিস্তানও কিন্তু এখন এই টেরোরিজমের সবচেয়ে বড় ভিকটিম, এবং পাকিস্তান কিন্তু এটা রিয়েলাইজ করে। এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের যদি গত 5 বছরের কাউন্টার টেরোরিজম হিস্ট্রি নেন, সেই জায়গাতে কিন্তু পাকিস্তান যথেষ্ট কাজ করার চেষ্টা করছে। এখন সেটার রিফ্লেকশন কতটুকু হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা বিতর্ক করতে পারি, কিন্তু সেই জায়গাতে যে পাকিস্তানের সদিচ্ছার অভাব আছে, সেই জায়গাটা মনে হয় একটু ভেবেচিন্তে দেখা দরকার আছে। সেই কারণে আমি মনে করি যে ভারত এবং পাকিস্তান অলরেডি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেভেলে কথাবার্তা তারা শুরু করেছে। মিডিয়ার উচিত হবে না এটাকে ডিস্টর্ট করা, ডিসইনফরমেশনের উচিত হবে না এটা ডিস্টর্ট করা, এবং আমার মনে হয় দিস শুড কন্টিনিউ। জি, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো দর্শক। ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছি খানিকক্ষণ পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। 3 জন অতিথি আমার সাথে যুক্ত রয়েছেন। আমরা প্রফেসর সিদ্দিকী আপনার কাছে আবারও আসবো। পাকিস্তানের কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ নির্ভর করে সিন্ধুর পানির উপরে। ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। সিন্ধু পানি চুক্তি আবার পুরোপুরি কার্যকর হতে পারে, আপনি কতখানি আশাবাদী? এই চুক্তিটা আন্তর্জাতিক সুপারভিশনের উপর হয়েছিল, এবং দেয়ার আর সাম গ্যারান্টার্স ফর দিস অলসো। আর পানি বন্ধ করাটা আন্তর্জাতিক যেই নিয়মগুলো আছে বা রুলস আছে, যা প্রিন্সিপাল আছে, তার বিরুদ্ধে সেটা। আমরা সবাই আশা করি যে এই জিনিসটা, এই পানি বন্ধ করার যে পদক্ষেপ নিয়েছে ভারত, সেটা দে উইল রিয়ালাইজ অ্যান্ড দে উইল অফকোর্স দে হ্যাভ টু উইথড্র দিস। কারণ এটা সম্ভব নয় যে নদীর পানি বা পানির প্রবাহ বন্ধ করে দিবে। এইভাবে যদি চলতে থাকে, তো হিমালয় পাশের যে দেশগুলো আছে তারাও পানি বন্ধ করে দেবে। এই উদাহরণটা নিয়ে চীন বন্ধ করে দেবে, তখন কি হবে? তো অবশ্য এখন যখন পানি বন্ধ করার হুমকি দিয়েছে ভারত, তখন নিশ্চয়ই আমাদের কৃষি ক্ষেত্রে এবং ইকোনমির উপরে সেটা তো নেগেটিভ প্রভাব পড়বেই। কিন্তু আমরা আশা করি যে ভারত সেটা পুনর্বিবেচনা করবে বা করতে বাধ্য হবে আন্তর্জাতিক চাপের উপর, এবং সেটা যদি না হয় তাহলে
তাহলে কি হবে সেটা হয়তো আবার এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। কারণ পানি হচ্ছে মানুষের প্রথম চাহিদা, এটা ছাড়া মানুষ বা কোনো জাতি বাঁচতে পারে না। এবং এই অঞ্চলে পানি যদি না আসে তাহলে এই অঞ্চলের লোকজন কি করবে? তারা আবার হয়তো রেডি ফর অ্যানাদার ওয়ার, ইকোনমিক অর ওয়াটার ওয়ার, যেটা আশঙ্কা করা যাচ্ছে। অনেক দেশ এই কথাটাই বলছে যে নেক্সট ওয়ার উড বি ফর ওয়াটার, গড ফরবিড। আপনি কি আশা দেখেন কিনা যে পুনরায় এই চুক্তিটি আবারও বলবৎ হতে পারে, এমন কোন আশা দেখেন কিনা? আমি তো আশা রাখি। কেননা রাজনীতির রূপ চেঞ্জ হয়। কারণ যারা ক্ষমতায় আসে তারা প্রথমত কিছু করে, তাদের রাজনীতিকে সুসংগঠিত করার জন্য। কিন্তু জনগণ বুঝে, তারা জনগণ নির্বাচনের মাধ্যমে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা চাপ দেয় গভর্নমেন্টকে টু চেঞ্জ দিয়ার রং পলিসিস। আমার আশা আছে যে ভারতীয়রা বা আন্তর্জাতিক যে দেশগুলো আছে বা জাতিসংঘ, এরা কিছু না কিছু they will have to bring some positive answer to this question. তা না হলে আবার দুই দেশ একে অন্যের পক্ষে সামনে দাঁড়িয়ে যাবে, সেটা আরেক খারাপ অবস্থার সৃষ্টি হবে, যেটা হওয়া উচিত না। জি আপনার কাছে আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই। পাকিস্তানের দিক থেকে গতকাল ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে বলে ভারত যে দাবি করেছে, সেই ব্যাপারে ইসলামাবাদ এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তেমনি ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করা হয়েছে। পাকিস্তান আবার এই দাবি নিয়েও কোনো মন্তব্য করেনি। বর্তমানে আসলে কোন পরিস্থিতি বিরাজ করছে, ছোট্ট করে যদি বলেন। আমাদের লাহোর এবং করাচির কাছে সিন্ধু প্রদেশে অনেকগুলো ভারতীয় হামলা হয়েছে ড্রোনের মাধ্যমে। এই ড্রোনগুলো হচ্ছে ইসরায়েল মেড, তার প্রমাণও দিয়েছে। এখানকার যে ধ্বংসস্তূপগুলো পাওয়া গেছে ড্রোনের, সেগুলো এখনো সেগুলি থেকে প্রমাণ বের করে আন্তর্জাতিক সমাজকে বা এখানকার যে বিদেশি জার্নালিস্ট আছে ওদের কাছে প্রমাণ দেওয়া হয়েছে। Israeli make drone, more than 35 drones have been shot and তাদেরকে করা আছে, and the drones also carry chips which indicates the place and time and communicates information to its original base. সেগুলো এখানে ধরা পড়েছে এবং এই ড্রোনের কারণে প্রায় 5-6 জন লোক মারা গেছে। So there has been so many casualties due to drone and so many places have been affected এই ড্রোন হামলার কারণে। ভারত অনেক প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের নিজের দেশে অনেক ফেক নিউজ চলছে। And আমি আশা করি যে the same people they should come forward and compel their governments not to escalate the war. It is not in the interest of জনসাধারণের জন্য অনেক কষ্ট আনতেছে economically, এবং war does never bring happiness, it brings always destructions. আমি আমার বন্ধু প্রফেসর চন্দ্রকেও বলতে চাই যে অতীতের কথা অতীতে রাখতে থাকুক, সেটা ভালো। এই যে পহেলগামের যে ঘটনাটা ঘটেছে, দুঃখময় ঘটনাটা, সেইটা ঘটার 10 মিনিটের মধ্যেই এফআইআর কাটা হয়েছে।
সেটা কি করে সম্ভব? অলৌকিক কোন শক্তি এসে এফআইআর কেটেছে, অলৌকিক শক্তি ওখানে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসে এফআইআর কেটে দিয়েছে। ইজ দ্যাট পসিবল হিউম্যানলি? তিনি নিজে কি কোশ্চেন করে উত্তর পাওয়ার চেষ্টা করুন। জি, অনেক ধন্যবাদ প্রফেসর সিদ্দিকী। আমরা প্রফেসর চন্দের কাছে এই বিষয়ে যদি কিছু বলবার থাকে বলবেন। পাশাপাশি প্রফেসর চন্দ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রেজওয়ান সাইদ শেখ বলেছেন, ভারত পাকিস্তানের এই সংঘর্ষে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করার দায়িত্ব ভারতের উপরই বর্তায়। আপনি কি একমত কিনা? অজিত ডোভালজি পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে ইজ ইন টাচ, কারণ আমরা কেউই চাই না এই যুদ্ধ পরিস্থিতি নিউক্লিয়ারের দিকে এসকেলেট করুক। ইরানের ফরেন মিনিস্টার ইসলামাবাদে গেছিলেন, উনি গতকাল দিল্লিতেও ছিলেন, এবং আমেরিকান ফরেন মিনিস্টার মার্কো রুবিও আমাদের সৌদি আরবের ফরেন মিনিস্টারের সাথে কথা বলছেন, এবং উনিও সাডেন নিউ দিল্লি ভিজিটে গতকাল এসেছিলেন। Our friends are all talking to each other. Our friends are talking to each other, and we do not want to escalate the situation. But as I was thinking that often Indian government এর সমস্যা হয়ে যায় whom to talk to in Pakistan. There are so many stakeholders in Pakistan. আমরা সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আগে কথা বলেছি, কথা বলার পর একটা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে মনে করেছি, ঠিক সেই সময় আর্মি পুরো জিনিসটাকে নষ্ট করে দিয়েছে। এটা আমাদের একটা পাকিস্তানের দিক থেকে আমাদের ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের একটা খুব অসুবিধে। আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ইজ আ সেগেশিয়াস অ্যান্ড আ ফার সাইটেড লিডার, এবং দ্য এন্টায়ার ইন্ডিয়ান পিপল দিস টাইম ইজ উইথ হিম। এবং অনেক সময় দেখা গেছে যে সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে তখন আঙ্গুলে একটু বেঁকাতে হয়। তো এইবার পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে শুধুমাত্র একটা মিলিটারি সলিউশনের দিকে না গিয়ে উনি অন্যান্য নানা জিনিস একটু ভাবছেন। পাকিস্তানের এটা ভাবতে হবে যে ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ which is now about $680 billion. Pakistan's foreign exchange reserve $15 billion. India can sustain this. Can Pakistan sustain this? I think Pakistan army men and the civilian administration must sit and think about it and ponder about it. কারণ ultimately যেটা আমাদের পাকিস্তানের স্যার বললেন যে কষ্টটা কিন্তু সাধারণ মানুষের হচ্ছে, এবং ওখানে আটার জন্য কিল্লাত শুরু হয়ে গেছে পাকিস্তানে। প্রফেসর চন্দ, অসম্ভবভাবে প্রাইস এসকেলেট করছে, অসুবিধা এদিকেও হচ্ছে যে নর্মাল লাইফ, সেটা বিশেষ করে লাইন অফ কন্ট্রোল, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল, সেখানে আর্টিলারি শেলিং ভীষণভাবে পাকিস্তান করছে, এবং যার ফলে সাধারণ মানুষের যে নর্মাল লাইফ সেটা এফেক্টেড হচ্ছে। All of us want, we from India also want things to go back to normal, and therefore Pakistan would have to rethink its policy of aiding and abetting terrorism and allowing its soil to be a launch pad of terrorism in future. আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি বেশ কিছু ইস্যুজ নিয়ে কথা বললেন। দিল্লির বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মিলে এখন পর্যন্ত বাতিল হয়েছে যদ্দূর জেনেছি 138টি ফ্লাইট। এছাড়া রয়টার্সের একটি প্রতিবেদন বলছে যে চীনের তৈরি J-10 যুদ্ধ বিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। এসব কিছু কি ভারতের অর্থনীতিতে প্রভাবিত করবে কিনা? দেখুন, এই প্রত্যেকটা ইস্যুকে আর্মি থেকে কোঅপারেট করার হয়নি, এবং অনেকগুলো আবার ডিনাইও করা হয়েছে। ইট ইজ ট্রু দ্যাট অনেক কথা মিডিয়াতে চলছে যেগুলো সবসময় কিন্তু আমাদের আজকে সকালে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি এবং জয়েন্ট প্রেস কনফারেন্স উইথ আর্মি পার্সোনেল হয়েছে। সেখানে পাকিস্তান থেকে প্রায় 400টা ড্রোন ইন 36 ইন্ডিয়ান সিটিসে পড়েছে, সেই ব্যাপারে কথা বলা হয়েছে, কিন্তু রাফায়েলের ব্যাপারে কিন্তু কোনো কথা বলা হয়নি। এই জন্য এটা আমি ফ্রম মাই সাইড আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। অনেক ধন্যবাদ আপনার কাছে। যদি একটা যুদ্ধ লং টার্ম চলে সেটা আমাদের ইকোনমিতে কিছু না কিছু এফেক্ট তো করবে, খুব স্বাভাবিক। অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও আসবো প্রফেসর শাহাব এনাম খান।
অনেকেই বলছিলেন যে যুদ্ধ হবে না এবং এটি রাজনৈতিক একটা আওয়াজ, কিন্তু শেষমেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুদেশেই হামলা পাল্টা হামলার কিছু ঘটনাগুলো ঘটছে। কতদূর যেতে পারে কি মনে হয়? ধন্যবাদ। প্রথম কথা, এটা এখনো টিপিক্যাল ডেফিনেশন অফ যুদ্ধের মধ্যে যায়নি। এটা এখনো পর্যন্ত যেটাকে আমরা বলি হামলা পাল্টা হামলা, আঘাত প্রতিঘাত, যেভাবেই বলেন না কেন, এটা এখনো কনভেনশনাল ব্যাটল, কনভেনশনাল ওয়ারের দিকে যায়নি। এবং এটা আমার মনে হয় যে একটু স্বস্তির জায়গা আছে। যেটা আমার মনে হয় যে পাকিস্তানের সবচাইতে বড় অ্যাওয়ারনেস, যেটা আমি মনে করি, আমি গত 6 মাসের পাকিস্তানের নিউজ পেপারগুলি যদি পড়ে থাকি, তারা নিজেরাও জানে যে IMF লোনের উপরে তারা চলছেন এবং তাদের ইকোনমি এই মুহূর্তে বড় রকমের কোনো যুদ্ধাবস্থা নেওয়ার মতো সক্ষমতা রাখেন না। সুতরাং এইটা আমার মনে হয় যেটা পাকিস্তান মিলিটারিকে বা পাকিস্তান এস্টাবলিশমেন্টকে বড় রকমের রিটালিয়েশনের দিকে যাওয়ার জন্য, যে কারণে আমি বললাম যে পাকিস্তান মিলিটারি ইথোস ভ্যালিউজ যদি আমি বুঝে থাকি, তাদের সাইকোলজি বুঝে থাকি, তাহলে এতক্ষণে বড় রকমের রিটালিয়েশন আসা সম্ভব ছিল। এই অর্থনীতিটাই তাদের মানে ভারত পাকিস্তানের মাঝখানে একটা ডেটারেন্স হিসেবে কাজ করছে। এবং যদি ভারতের দিকেও দেখেন, আজকে রুপির দাম রুপি 1% কমে গেছে এবং সেই সাথে সেন্সেক্স বা অন্যান্য যে স্টক মার্কেটগুলি আছে সেখানেও কিন্তু ডিক্লাইন শুরু হয়েছে। এবং সুতরাং এই পুরো বিষয়টা যে শুধুমাত্র যে অর্থনীতি, ডোমেস্টিক ইকোনমির বা যেটা বলে ডোমেস্টিক ইকোনমিতে বা ডোমেস্টিক পপুলেশন সবাই একসাথে এক হয়ে একটা যুদ্ধংদেহী দিকে যাবে, সেটাও না। কিন্তু এই জায়গাতে পাকিস্তানে যেরকম একটা বড় রকমের রেজিস্ট্যান্স আছে এবং পাকিস্তানে একটা বড় রকমের রিয়ালাইজেশন আছে যে পাকিস্তানের অতীত ইতিহাস একটা বড় দুর্বলতা, এবং সেই জায়গায় কিন্তু ভারতেও যথেষ্ট বড় রকমের রেজিস্ট্যান্সও আছে যে এর বাইরে আসলে যাওয়াটা খুব ঠিক হবে না। কারণ যারা মোদি সাহেবের সাথে আছেন সেখানে শশী থারুরও কিন্তু এটার পক্ষেই বলেছেন যে ভারতের যে অ্যাসল্টটা হয়েছে সেটা তার মানে অল পার্টি কনসেনসাসও তাদের আছে। যেটা দেবজিৎ চান্দা জিজ্ঞেস করলেন, এবং আমি মনে করি এটা ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন সবার জন্যই, যে যখনই আপনি পয়েন্ট অফ কন্ট্যাক্টে যেতে চান এবং হঠাৎ সাডেনলি আপনি দেখেন যে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি দেখেন কয়টা প্রাইম মিনিস্টার আসলে পূর্ণাঙ্গ সময় পাকিস্তানে ছিল, যে কারণে আপনার বারবার এই যে সুইচিং অফ পলিটিক্স, এবং সেটা কিন্তু যে কারোর জন্যই দুর্বলতা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের দুর্বলতা, চীনের সাথে তাদের সম্পর্কের দুর্বলতার এটা একটা বড় জায়গা, ভারতের সাথে তো ইতিহাস বলছি। এখন মুশকিলটা হচ্ছে যে ভারতের যে পজিশনটা সেটা ভারতীয় মিডিয়া বা সেটা ভারতীয় সরকার প্রপারলি মানুষের কাছে জানাতে পারছে কিনা, আমার কাছে এটা মনে হয় সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। যদি আপনি দেখেন যে জয়শঙ্কর সাহেব তো ইরানের সাথে কথা বলেছেন, সৌদি আরবের, যেটা আমি প্রথমেই বললাম যে NSA লেভেলে কিন্তু কথাবার্তাগুলি শুরু হয়েছে, এবং এই কথাবার্তাগুলিকে যখন আপনি মিডিয়াতে হাইপার টক্সিক বিচিত্র রকম জিনিসপত্র দিয়ে যাবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে এক রকমের মানে উত্তেজনা তৈরি হয়, কাইন্ড অফ ইনটক্সিকেশন। তো এইটার একটা আমার মনে হয় যে ভারত সরকারের একটা বড় দায়িত্বের জায়গা হলো যে মিডিয়াকে অন্ততপক্ষে একটা বার্তা দেওয়া যে এই টক্সিক ন্যারেটিভ আসলে কাউকে সহায়তা করে না। যেটা আমরা তো দেখলাম যে বাংলাদেশের 4টা চ্যানেলও বন্ধ হলো, এবং বাংলাদেশের মতো দেশের 4টা চ্যানেল বা ভারতের যদি ন্যাশনাল সিকিউরিটিকে এফেক্ট করতে পারে তাহলে তো একটু মুশকিলই হয়ে গেল সেই ক্ষেত্রে, আমার মনে হয় আমাদের বোঝার ক্ষেত্রে। আরেকটা বিষয় থাকে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের একটা পোলারাইজেশন তৈরি হয়েছে, এবং আমি মনে করি যে এটার আরেকটা বড় এফেক্ট, যেটা প্রফেসর সিদ্দিকী বলছিলেন, এবং আমি মনে করি দ্যাটস এ ভেরি অ্যালার্মিং থিং, যে ওয়েপেনাইজেশন অফ ওয়াটার। আজকে ওয়েপেনাইজেশন অফ ওয়াটার, কালকে ওয়েপেনাইজেশন এনার্জি, ওয়েপেনাইজেশন অফ ফুড, ওয়েপেনাইজেশন অফ এগ্রিকালচার, কিন্তু অটোমেটিক। অর্থাৎ যখনই আপনি ওয়াটার ওয়েপেনাইজেশন করেন, বাংলাদেশের চেয়ে তো ভালো এটা কেউ জানে না, 52টা নদী নিয়ে তো আমাদেরকে একটু এটা দিয়ে জ্ঞান যদি কেউ দেন তাহলে তো একটু মুশকিল হয়ে যায় যে ওয়েপেনাইজেশন অফ ওয়াটারের এফেক্টটা কি হতে পারে। সুতরাং এই ওয়েপেনাইজেশন কিন্তু আলটিমেটলি একটা বড় রকমের প্রেশার তৈরি করবে। আপনি ব্রহ্মপুত্র নিয়ে দেখেন চীনের সাথে, সেখানে একটা টেনশন এক রকমের তৈরি হচ্ছে। যদি চীন
চীন ভারত ওয়াটার রিলেশনটা কি হবে, বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা কি দাঁড়াবে, তাই না? এটাও তো আমাদের শঙ্কার জায়গা। শুধু বাইল্যাটারাল না, এখন ট্রাইল্যাটারালও হয়ে যাচ্ছে আমাদের জন্য। যে কারণে যেমন ডক্টর সিদ্দিকী একটা কথা বলেছেন যে বাধ্য, আমার মনে হয় না যে আসলে এই ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেউ বাধ্য করতে পারে, কারণ ইন্টারন্যাশনাল ল নন বাইন্ডিং, এটা কম্পালসারি হয় না। যে কারণে বাংলাদেশের সাথে ভারতের পানি সংক্রান্ত সম্পর্কের এত বড় টানাপোড়েন, যে এতটাই টানাপোড়েন যে সম্পর্কের একটা বড় জায়গায় এটা। যে কারণে আপনি যখন পানিকে ওয়েপনাইজেশন করবেন, ভবিষ্যতে এটা মনে রাখতে হবে যে সামওয়ান এলস উইল বি ওয়েপনাইজিং ইট, এবং আমি দিব্যি দেখতে পাচ্ছি যে এটা আসছে। এটা একটা ইন্ডাসের পানি যেটা থার্ড পার্টি মেডিয়েশনের মাধ্যমে হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আদার্স, এই পার্টিকুলার ডকুমেন্টে একটা মাইলস্টোন ডকুমেন্ট ছিল কিন্তু প্রত্যেকটা দেশের জন্য। বাংলাদেশের গ্যাঞ্জিস ট্রিটি নিয়েও যথেষ্ট ডিবেট আছে যে এটার মধ্যে গ্যারান্টি ক্লজ ছিল কিনা, আর বাকি তো ট্রিটির কোনো খবরই নাই। তো সুতরাং এই যে ইন্ডাস ট্রিটিটা যখন আপনি এফেক্ট করছেন, সেটা নিশ্চিত আপনার স্ট্র্যাটেজিক ওয়েপন হিসেবে অত্যন্ত ভালো কাজ করবে, কিন্তু এটার যে প্রেসিডেন্সটা আপনি রেখে গেলেন, সেইটা আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের প্রত্যেককেই বড় রকমের ভোগাবে, এবং আমি মনে করি অন্তত এটা থেকে বাংলাদেশ আরো একটা বড় শিক্ষা পাচ্ছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় এটাতে আমি খালি এটাই দেখবো যে আমার এখানে পানি ম্যানেজমেন্টে উই আর গোয়িং টু সি মোর ডিফারেন্ট কান্ট্রিজ আর কামিং। তখন আবার বাই টেনশন বলা হবে যে এই তো এই রে ভারতের বোধহয় ন্যাশনাল সিকিউরিটি চলে গেল, পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। অথচ আপনি যদি বাস্তবতাটা বাংলাদেশের দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলিও ড্রয়িং করছি এখন, কিন্তু এই প্রত্যেকটা এক্সাম্পল সেটা নেপালও করবে ভবিষ্যতে, সেটা অন্যান্য যেসব দেশগুলি আপনি দেখেন সেন্ট্রাল এশিয়া বা ইত্যাদির ক্ষেত্রেও সেগুলির একটা মানে প্রেসিডেন্স হয়ে রইল। আর লাস্ট আর একটা পয়েন্ট যেটা, যে আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় কনসার্ন হলো যে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে এটা নিউক্লিয়ার এসকেলেশনের দিকে যাবে কিনা, আমি মনে করি না এটা নিউক্লিয়ার এসকেলেশনের দিকে যাওয়ার কোনো কারণই আছে। পাকিস্তানের হয়তো ফোকাল পয়েন্ট নিয়ে আমাদের দ্বিধা বিভক্তি থাকতে পারে, কিন্তু পাকিস্তান এটাও তো জানে যে তার ইকোনমির আজকের এই অবস্থা। সুতরাং আপনি যখন নিউক্লিয়ার প্রলিফারেশন যাবেন, আপনি এটাও ভুলে যান না যে আপনার পাশে আরো একটা নিউক্লিয়ার পাওয়ার বসে আছে একদম নেইবারহুডে। মানে আমি যদি ঢাকা থেকে চিন্তা করি উপর দিকে, তাকে তিনটা নিউক্লিয়ার পাওয়ার আমার আশেপাশে বসে আছে। সুতরাং আপনি যখন দেখবেন যে দুই দেশের নিউক্লিয়ার গল্প, নাইস টু হিয়ার, যে পত্রিকাতে মানে আপনি মনে করেন আপনার মাচো যেটাকে বলি যে মাস্কুলিনিজম আপনি দেখাতে পারবেন ঠিকই, বাট এটার ইমপ্লিকেশন তো বাংলাদেশের উপরে আসবে, নেপালের উপরে আসবে, ভুটানের উপরে আসবে, চীনের উপরে আসবে। আপনি কোথায় ফেলবেন? তখন চীন বসে বলবে যে এটা সো নাইস যে তারা করছে, এটা এভাবে হয় না। এবং আমি মনে করি একটা পর্যায়ে গিয়ে, আমি ডক্টর সিদ্দিকীর সাথে একমত যে জায়গাটায়, সেটা হলো যে একটা পর্যায়ে গিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং যেটা ডক্টর চাঁদাও বললেন, এবং আমি মনে করি এটাও অ্যাবসলিউটলি এ গ্রাউন্ড, যে জয়শঙ্কর সাহেব সবার সাথে কথা বলছেন, এনএসএ লেভেলে কথাবার্তা হচ্ছে, ইউএন লেভেলে কথাবার্তা হচ্ছে, পাল্টা একজন আরেকজনকে বিচিত্র রকমের জিনিসপত্র বলবে, ওটা নিয়ে ভাবার কিছু নাই। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেই আপনি দেখবেন এই সেপ্টেম্বর মাসে যে ভারত থেকে এক রকমের বলছে, পাকিস্তান এক রকমের বলছে, বিচিত্র এগুলো চলতে থাকবে। বাট হোয়াট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্য deterrence remains is in economy, people and the international community. এবং এই দফায় আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি উইল বিকাম ভেরি ভেরি হার্ড অন বোথ দ্য কান্ট্রিজ। আমরা একেবারেই শেষ পর্যন্ত ছোট করে যদি একটু বলেন যে এর আগে আমরা ইউএসএ কে দেখতাম এই ধরনের সংকট বলি বা এই ধরনের একটা উত্তেজনা কমাতে বড় ধরনের ভূমিকা রাখে, কিন্তু এখন এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একেবারেই নিশ্চুপ রয়েছে, আসলে কি পারবে কিনা? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মোটেও নিশ্চুপ নাই, মানে ওরা আমাদের সাবকন্টিনেন্টের মতো ঢাকঢোল পিটিয়ে জিনিসগুলিকে বলছে না, দ্যাটস এ সেপারেট ইস্যু। একটা ইস্যু যেটা যে নিশ্চিতভাবে আপনার প্রশ্নটার মূল জায়গাটাই হলো যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনেও একটা বড় রকমের ট্রানজিশন চলছে। আজকে ইনি আছেন তো কালকে আরেকজন নাই, এই একই ঘটনা। সুতরাং আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যেহেতু এই মুহূর্তে একটা মানে ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে হয়তো আমরা কনক্রিট ইমিডিয়েট রেসপন্সেসগুলি যেভাবে দেখার কথা সেটা দেখছি না। তবে এটা ঠিক যে স্টেট ডিপার্টমেন্টের জন্য, ডিপার্টমেন্ট অফ স্টেট বা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, তাদের জন্য ডেফিনেটলি ইন্ডিয়া পাকিস্তানের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক যেমন চায়নার। কারণ লাস্ট একটা তথ্য না দিলেই হচ্ছে না যে সিপ্যাকের মাধ্যমে ডেফিনেটলি চায়না পাকিস্তানের রিলেশনশিপ স্ট্র্যাটেজিক লেভেলে গেছে। $125 বিলিয়ন ট্রেড চীন এবং ভারতের,
এবং সেটার মধ্যে অলমোস্ট $90 বিলিয়ন ইন ফেভার অফ চায়না। চায়না কখনোই চাবে না এই দেশের মধ্যে এই দুটো দেশের মধ্যে ঝামেলা হোক। অনেক ধন্যবাদ প্রফেসর সিদ্দিকী। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাইবো যে এখন কিভাবে একটি কূটনৈতিক পরিবেশ তৈরি করা যেতে পারে এবং যেন এই দু দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সংঘাতে না জড়ানো যায়, ছোট্ট করে যদি বলেন। আমরা একেবারেই শেষ প্রান্তে, প্রফেসর সিদ্দিকী। আমি শাহাদাত সাহেবের নিরপেক্ষ মতামতের সমর্থন করি। He has very exclusively dealt with all the problems, আর ওনার মতামতটা অনেক ভালো। আমি মনে করি যে এখন যেই যুদ্ধের পরিবেশটা ক্রিয়েট হয়েছে, ছোট্ট করে সেটাকে ভারত এবং পাকিস্তান কিছু যেই দেশগুলো এই দুই দেশকে বোঝাতে চাচ্ছে, they should listen to them and they should give up arms and come on the table to talk and find a solution to this problem. জি, অনেক ধন্যবাদ প্রফেসর সিদ্দিকী। প্রফেসর চন্দ, আপনার কাছে আমরা আসছি। তার আগে আপনি জানেন যে বাংলাদেশের শাহবাগ ব্লকের একটা কর্মসূচি চলছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সেখানে গণজমায়েত হয়েছে এবং গত 25-26 ঘন্টা ধরে সেই ব্লকের কার্যক্রম চলছে। আমরা এখনকার একটু লাস্ট আপডেট দেখে আসতে চাই। টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাঁচপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা লাখো জনতা। সব বাধা ও হামলা উপেক্ষা করে বেলা 11:30টার দিকে ঢাকার বাইরে থেকে আসা লোকজন রাজধানীতে ঢুকে পড়ে। জমায়েত হতে থাকেন শাপলা চত্বরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে এবং যেটি গতকাল রাত 10টা থেকে শুরু হয়েছিল এবং এখনও চলছে এবং আগামীকালও গণজমায়েত হবে। রাজধানীর শাহবাগ মোড়ে এই অবরোধ চলমান রয়েছে, যেটি আগামীকাল নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে আগামীকাল গণজমায়েত হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে মূলত আগামীকাল বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচি একত্রিত হবেন সাধারণ মানুষজন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও থাকবেন। আপনারা এতক্ষণ লাস্ট আপডেট দেখছিলেন। আমরা আবারও স্টুডিওতে চলে যেতে চাই এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর চন্দ। আমরা একেবারেই শেষ প্রান্তে আপনার কাছে সমাধানের 20 সেকেন্ডে জানতে চাই। I hope this tension de-escalates. Both governments should talk to each other and try to find out a solution to the problem, a long-term solution to the problem. বিষয়টা রেকারিং বলে আমাদের জন্য একটু ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা লং টার্ম সলিউশন অ্যান্ড পাকিস্তানের দিক থেকে যে এই ধরনের কর্মকাণ্ডে তারা থাকবে না, সেরকম একটা অ্যাসুরেন্স পেলে হয়তো নিশ্চয়ই এই যুদ্ধ পরিস্থিতি উন্নতি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দা, ধন্যবাদ মোহাম্মদ সাফির সিদ্দিকী, ধন্যবাদ অধ্যাপক শাহাব এনাম খান। ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক, তবে সাধারণ মানুষ আশা করছেন যে সবকিছু নিয়ে টানাপোড়েন থাকলেও যেন বোমা না ফাটে, আর সেটা যদি হয় পরমাণু বোমা তাহলে উপমহাদেশ নয় ছড়িয়ে পড়বে গোটা বিশ্বজুড়ে। এটি না হোক, ভারত পাকিস্তান উভয় যুদ্ধ তুলে বাড়িয়ে নেবেন বন্ধুত্বের হার, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। Thank you very much. It's a very good discussion.